দ্য স্টোরি অফ ড্রিম নামক ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের শোনাবো ইসরাত জাহান জেরিনের লেখা উপন্যাস চিত্রাঙ্গনা। আজকে শোনাবো 7ম পর্ব। কৌতূহল তার শরীরের ভেতর একটা বিষের মতো ছড়িয়ে পড়ল। শরীরের শাড়ি ঠিকঠাক করে হাতের ফোনটা নিয়ে রুম থেকে 1 পা 2 পা করে বেরিয়ে এলো। যাওয়ার আগে নিঃশব্দে পেছন ফিরে ফারাজকে একবার দেখল। না, লোকটা আসলেই গভীর ঘুমে মগ্ন। নুপুরের শব্দ বাড়ছে, বৃষ্টির শব্দের মধ্যেও স্পষ্ট শোনা যাচ্ছে ঝনঝনানি। শ্বাস ভারী হয়ে আসছে চিত্রার। কৌতূহল তাকে টেনে নিয়ে যাচ্ছে, যেভাবে আলোয় পতঙ্গ এগিয়ে যায় মৃত্যুর দিকে। সারা বাড়িতে মৃদু বাতি জ্বলছে। চিত্রার এখন কিছুতেই ভয় হচ্ছে না, তার ভীষণ কৌতূহল হচ্ছে। কৌতূহল জিনিসটাও নেশার মতো খারাপ, খুব বাজে। চিত্রা 1 পা 2 পা করে হাঁটা শুরু করে। নিচের অন্দরমহলের দিকে একবার তাকায় সে, তারপর আবার দোতলার করিডোরের দিকে। হারিয়া বলেছিল দোতলায় 3টা রুম, 3 ভাইয়ের 3টা। ফারাজেরটা একেবারে শেষ প্রান্তে, বাকি দুটো পাশাপাশি। তবে শব্দটা দোতলার কোনো রুম থেকে আসছে না। চিত্রা শব্দের পেছনে হাঁটতে হাঁটতে চোখ গেল দোতলায় অবস্থিত সিঁড়ির দিকে। এই সিঁড়ি সরাসরি 3 তলায় চলে গেছে, তবে এখন পর্যন্ত চিত্রা সেখানে যাওয়া হয়নি। ফারিয়া কোথায় কোন রুম আছে সকালে চিত্রাকে জানিয়েছিল, তবে 3 তলার বিষয়ে কিচ্ছু জানায়নি, এমনকি বলেও নি। তাই চিত্রাও কিছু আর জিজ্ঞেস করেনি। তবে চিত্রার কেন জানি মনে হচ্ছে শব্দটা 3 তলা থেকেই আসছে। সেখানে কি যাওয়া উচিত, ভাবল চিত্রা। তারপর আবারও এগিয়ে যায়। সিঁড়ির সামনে এসে হুট করে আবার থমকে দাঁড়ালো সে। গানের শব্দ আসছে, মেয়েলি কণ্ঠ, কে যেন সুরেলি গলায় রবীন্দ্রসঙ্গীত গাইছে। গানের সুর শুনে তো তাই মনে হচ্ছে। সুর কেমন যেন অপার্থিব, তবে কোন গান গাওয়া হচ্ছে তা ঠিক ধরতে পারছে না চিত্রা। ফারাজের ফোনে স্ক্রিন অন করে দেখল চিত্রা। 3টার কাছাকাছি বাজে। ফোনে চার্জ নেই, 1%। না জানি কতক্ষণ ধরে 1% চার্জ দিয়ে কাজ চালানো হয়েছে। যে কোনো মুহূর্তে ফোনটা অফ হয়ে যেতে পারে। 3 তলার সিঁড়ি পুরো বিদঘুটে অন্ধকারে ছেয়ে আছে। চিত্রা সাহস করে সিঁড়িতে পা রাখল, তবে আর একটা পা রাখতেই হুট করে বিদ্যুৎ চলে যায়। চারিদিক মুহূর্তেই অতল অমানিসায় ছেয়ে গেছে, যেন কেউ একটা অতিকায় চাদর টেনে ঢেকে দিয়েছে বাড়িটিকে। চিত্রার নিঃশ্বাস আটকে আসে। মনে হয় কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে, তার গলায় শীতল আঙুল ছুঁয়ে দিচ্ছে। এই অন্ধকারে কেউ কি তাকে চুপি চুপি অনুসরণ করেছে? কেউ কি তার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলছে, ফিরে তাকাবে না? ভয়ে ফোন চালু করতে গিয়ে দেখে ফোনটা বন্ধ হয়ে গেছে। এখন চিৎকার করলেও তো কেউ রুম থেকে বের হবে না। চারপাশ নিস্তব্ধ। না, নিস্তব্ধ না, নুপুরের ঝনঝনানি, গানের সুর। এখন মনে হচ্ছে শব্দটা তার দিকেই এগিয়ে আসছে। চিত্রা সত্যিই শরীর কাঁপছে। বাহিরে হুটহাট বজ্রপাত হচ্ছে, ভালো মানের বৃষ্টিও পড়ছে।
আগের তুলনায় বৃষ্টি কয়েক গুণ বেড়েও গিয়েছে। এখন চিৎকার করলেও তো কেউ আর তার গলা শুনতে পাবে না। হঠাৎ শীতল একটা হাত তার কাঁধে স্পর্শ করলো। চিত্রা ভয়ে চিৎকার করে উঠল। ভয়ে সে ঝাঁকি খায়। জ্ঞান হারানোর আগে শেষবারের মতো তার চোখে এক ঝলক দৃশ্য ভেসে আসে। গভীর অন্ধকারের ভেতর দিয়ে দৃষ্টি আটকে যায় একটা মোমের ক্ষীণ আলোতে। তারপর কেবল অস্পষ্টভাবে গলা থেকে বেরোয়, আপনি? বৃষ্টি থেমেছে বহুক্ষণ, তবু ধরণীর বুক এখনো ভিজে অনুরণিত। বাতাসের শরীরে মিশে আছে কাদামাটির সোঁধা ঘ্রাণ। বাড়ির পেছনে আধশ্যাওলা পুকুরটায় জল থই থই করছে। কালো নিথর জলে আকাশের ছায়া ভেঙে ভেঙে যাচ্ছে বৃষ্টির টলটলে স্মৃতিতে। বাঁশঝাড়ের শীর্ষে নিশ্চুপ বসে আছে এক মাছরাঙা, গাঢ় নীল সবুজ ডানা ভাঁজ করে আপেক্ষমান। তার ক্ষুধা মিটেনি এখনো। ধৈর্যের সর্বশেষ বিন্দুতে দাঁড়িয়ে সে লক্ষ্য রাখছে জলের নিচে লুকিয়ে থাকা শিকারের ওপর। মুহূর্তের জন্য দৃষ্টি সরাচ্ছে না, কারণ সে জানে সময়ের শিকার মুহূর্তেই অস্ত্র। শেষ রাতের ঠান্ডা বাতাস গা ছুঁয়ে যায় কাঁপন ধরিয়ে। চিত্রা ঘুমিয়ে আছে, নিষ্পাপ একটা মুখ। ফারাজের চোখে চিত্রার গলার দিকে গেল। ইসরে, লালচে দাগ বসে গেছে। মেয়েটার সঙ্গে এতটা পাষণ্ড হওয়া মোটেও ঠিক হয়নি। খুব যন্ত্রণা হচ্ছে হয়তো। তবে ফারাজের কি যেন হয়েছিল রাতে, কেন জানি সোহাগের নামটা একেবারে তীরের মতো করে বুকে বিঁধেছিল তার। চিত্রা তার স্ত্রী, সে পরপুরুষের নাম কেন নিজের মুখে আনবে? ফারাজ নিজের ভাগ অন্যকে দিতে শিখেনি, শুধুই শিখেছে কেড়ে নিতে, ছিনিয়ে নিতে। তবে এমন বাসরের স্বপ্ন ফারাজ কল্পনা করেনি। কিন্তু ফারাজ চিত্রার ব্যথার জায়গাটায় ঠোঁট ছোঁয়ালো। চিত্রা অস্থিরভাবে নড়ল, কিন্তু জেগে উঠল না। ফারাজ একটু থমকে গেল, তারপর ধীর পায়ে ওয়াশরুমের দিকে চলে গেল। দরজার হাতলে হাত রাখতেই একটা দ্বিধা জেগে উঠল তার ভেতর। মুহূর্তের জন্যই থমকালো, তারপর আবার ফিরে এলো বিছানায়। চিত্রার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার শান্ত মুখের দিকে। অস্পষ্ট স্বরে ফারাজ বলল, শুনেছি ব্যথার উপর ব্যথা দিলে নাকি ব্যথা সারে। আমি তোমার সেই সকল ব্যথা হতে জন্মাতে চাই। তুমি না হয় ব্যথার উপর আরো খানিকটা ব্যথা দিয়ে দেহের সঙ্গে আমার মনের ব্যথাটাও মুছে দিও প্রিয়তমা। চিত্রার ঘুম ভেঙে হালকা হয়ে আসে। ধীরে ধীরে চোখ মেলে তাকায় সে। ব্যথার ভারে শরীর অবশ লাগছে। সে কিছুক্ষণ ফারাজের মুখের দিকে তাকিয়ে থাকে, দৃষ্টি অনুভূতিহীন, নির্বিকার। ফারাজের নিজেকে অপরাধী মনে হচ্ছে। নিয়ন্ত্রণ জিনিসটাই সে তো অভ্যস্ত নয়, তাই এবার ভুল হয়ে গেছে। তবে আর কখনো এমন ভুল হতে দেওয়া যাবে না। ফারাজ তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, শরীর কেমন লাগছে এখন? চিত্রা অনড় কণ্ঠে উত্তর দিল, যেমন রেখেছেন তেমনই। ফারাজের চোখ একটু কুঞ্চন ফুটে উঠল। তেড়ামি করো কেন?
চিত্রা তার ছেলের হাসি হেসে বলল, তেড়ামি সহ্য করছেন কেন? মেরে ফেলুন না। ফারাজ এক মুহূর্ত চুপ করে থাকলো। তারপর শান্ত গলায় বলল, তুমি মরলে আমিও মরে যাব। চিত্রার ঠোঁট একবার কেঁপে উঠল, কিন্তু নিজেকে সামলে নিল। বেঁচে থেকে কি পেয়েছেন? ফারাজ এক চিলতে হাসল। তোমায়। চিত্রার হৃৎস্পন্দন এক লহমায় থেমে গেল যেন। সে ফিসফিস করে বলল, আপনি আমাকে ভালোবাসেন? মনকে জিজ্ঞেস করো। ভালোবাসার প্রমাণ আছে? দিতে পারবেন? ফারাজদার গভীর চোখ দুটো চিত্রার চোখে স্থির করে বলল, প্রমাণ তো তুমি নিজেই, প্রিয়তমা। তুমি আজ মিসেস ফারাজ এলাহি। এটুকু কি যথেষ্ট নয়? চিত্রা নীরব হয়ে গেল। এই লোকের সঙ্গে যুক্তিতে পেরে ওঠা অসম্ভব। সে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। শরীরের কোথাও যেন প্রচণ্ড ব্যথা ছড়িয়ে আছে, বিশেষ করে বাম হাতে। ফারাজ তাকে ধরে বসিয়ে দিল। মুখে কোনো অনুভূতির ছাপ নেই, শুধু শীতল একটা দৃষ্টি। মাঝরাতে বাড়ি ঘুরে দেখার শখ হলো কেন? চিত্রা আসল কারণ বলল না। বললে হয়তো ফারাজ ব্যঙ্গ করে হাসবে, তার দুর্বলতাকে উপহাস করবে। এমনি মন চাইল তাই। ফারাজ ঠোঁট বাঁকালো। তাই বলে যেই মেয়ে অন্ধকারকে ভয় পায়, তার একা অন্ধকারের মাঝে হাঁটা কি বিপজ্জনক নয়? চিত্রার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। তার মানে ফারাজ তার ভয়, তার অন্ধকার ভীতি সম্পর্কে জানে। সে ধীরে বলল, আর কি জানেন আমার বিষয়ে? ফারাজ মুচকি হাসল। তারপর গম্ভীর স্বরে বলল, শরীরের কোথায় কয়টা তিল আছে তাছাড়া সবই জানতাম। তবে কাল রাতে তিলের ব্যাপারেও নিশ্চিত হয়ে গেছি। চিত্রার মুখমণ্ডল রাগে লাল হয়ে উঠল। মনে মনে ফারাজকে শত শত গালি দিল। লোকটার মুখ থেকে কখনো মধু ঝরে না, সব সময় সাপের মতো বিষ ঝরে। জন্মের পর মধুর বদলে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল নাকি? বমি করে বিষ মুখ দিয়ে না বের করে পেছন দিক দিয়ে বের করছে, বিধায় আজ এই হাল। চিত্রা কিছু বলার আগেই ফারাজ হুট করে তাকে কোলে তুলে নিল। এই, কি করছেন আপনি? চিত্রা চমকে উঠল। ফারাজ চোখ নামিয়ে বলল, শরীরের দাগগুলো আরো গভীর করা বাকি। চিত্রার শরীরে এখন প্রতিরোধের শক্তি নেই, তবুও রাগে গজগজ করতে লাগলো। মানে কি? ফারাজ কোনো উত্তর দিল না। সোজা তাকে কোলে তুলে গোসলখানায় দরজা খুলে প্রবেশ করলো। এরপর তাকে নিচে নামিয়ে ঠান্ডা পানির ঝর্ণা ছেড়ে দিল। পানির ধারা বেয়ে চিত্রার শরীর ভিজে একাকার হয়ে গেল। ঠান্ডায় কেঁপে উঠল সে। ফারাজ নেশালো দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে আছে। হুট করে ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটল। বলল, ফারাজ এলাহি 30 বছরের পবিত্রতা নষ্ট করা পাপিষ্ঠা নারী হয়ে ফরজ গোসলের কথা ভুলে গেছো আগুন সুন্দরী? সকালটা অদ্ভুত এক আবেশে মোড়ানো। চিত্রা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। শাড়ি পরানো হচ্ছে তাকে। প্রতিদিন নীলই এই কাজটা করত, তবে আজ সে আসেনি। এমনকি নীলুর মাও কাজে আসেনি। একটু আগেই
রুমানা একটা বড় বাক্স এনে চিত্রার হাতে ধরিয়ে দিয়েছিলেন। ভারী গহনায় ভরা সেই বাক্স। মুখে একটা কঠিন হাসি এনে বলেছিলেন, আমাদের বাড়ির বউরা খালি গলায় থাকে না, হাত পা স্বর্ণে ঢাকা থাকে। ফারাজের বউয়ের জন্য জমিদারি গহনা তুলে রাখা ছিল। এখন থেকে এসবের মালিক তুমি। চিত্রা বাক্স খুলতেই বিস্ময়ে হতবাক হয়ে যায়। এত গহনা, প্রতিটাই ভারী, জমকালো। কাজের মেয়ে যখন একটা ভারী হার তার গলায় পরানোর চেষ্টা করলো, চিত্রা সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, এসব আবার কেমন অত্যাচার! আমি এসব পড়তে পারবো না, মরেই যাব দম বন্ধ হয়ে। ফারাজ তখন আয়নার উল্টো পাশে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম ঠিক করছিল। কালো রঙের একটা শার্ট, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। পারফিউমের গাঢ় গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। সে টেবিলের ওপর রাখা একটা হুইস্কির বোতল খুলে চিত্রার সামনেই ঢোক ঢোক করে গিলে অর্ধেকটা সাবার করে ফেলল। চিত্রা বিরক্ত চোখে তাকালো। সকাল সকাল মানুষ মদ খায়? এই লোক তো পুরো বিদেশি হয়ে ফিরে এসেছে। আবার এমনও হতে পারে ছোটবেলা থেকেই এমন ছিল। ফারাজের দৃষ্টি আচমকা বিছানের দিকে গেল। রক্তের ছোপ ছোপ দাগ এখনো লেগে আছে সাদা চাদরে। ফারাজ সেটা লক্ষ্য করল। চোখ সরু করে কিছুক্ষণ তাকিয়ে রইল। রাতে কি তবে এই রক্তের ওপরেই ঘুমিয়েছিল সে? কি অবস্থা! চিত্রার চেঁচিয়ে ওঠা শুনে ফারাজ ধীর পায়ে তার দিকে ঘুরে তাকালো। ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপাত্মক হাসি নিয়ে বলল, তোমাকে তো আমি মারবো বউ। এসব গহনার তোমাকে মারার কোনো অধিকার নেই। তারপর কাজের মেয়ে মিতালির দিকে তাকিয়ে হুকুমের সুরে বলল, আমার বউকে ছেড়ে দাও আর জলদি বিছানার চাদর বদলে ফেলো। চিত্রা নাস্তা করে এসে যেন সব ঠিকঠাক পায়। মিতালি সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। যে ভাইজান। ফারাজ ভ্রু কুঁচকালো, তাকালো তার দিকে। কিসের ভাইজান রে? আজকে ভাইজান, কালকে সাইয়া যান। আমার বউ আছে, আমি বিবাহিত পুরুষ, ভবিষ্যতে 11 বাচ্চার আব্বা। তাই আজ থেকে আমাকে খালু বলে ডাকবি। মোটা মাথায় কথা ঢুকেছে তো, নাকি রিপিট করতে হবে? মেয়েটা ঘাবড়ে গিয়ে নিচের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, জি না, মানে খালু যান। তোমার সাওয়া, জাস্ট খালু ডাক মুখ থেকে বের হয় না? জান লাগাতে হবে কেন? আই অ্যাম অনলি মাই ওয়াইফস। ডাইনিং টেবিলে সাজানো সকালের নাস্তা। বাড়ির বউরা স্বামীদের পাশে দাঁড়িয়ে আছে। তবে চিত্রা ব্যতিক্রম। ফারাজ তাকে জোর করেই নিজের পাশে বসিয়েছে। শাশুড়ি একবার সরু চোখে চিত্রার দিকে তাকালেন। মনের ভেতর কোথাও অসন্তোষ জমে আছে, হয়তো গহনা না পরার কারণে। টেবিলে পুরুষ বলতে রোশান বসে আছে। সুলেমান সাহেব এখনই চলে আসবেন। রাজন ও জোহান ভোরে ফিরেছে, তারা উঠবে সোজা সন্ধ্যায়। চিত্রা খাবারের চোখে টেবিলের দিকে তাকালো। এই কয়েকজনের জন্য এত আয়োজন! বড় লোকদের বড়লোকি কারবার। সুলেমান টেবিলে বসতেই চিত্রা সালাম দিল। জিজ্ঞেস করলো, আব্বু, আপনি কেমন আছেন? সুলেমান স্নিগ্ধ হেসে বললেন, তোমাগো দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বাড়িতে কেমন লাগতাছে? মন বসছে তো? চিত্রা মৃদু মাথা দোলালো। ফারাজ তখনও স্থির, চুপচাপ। রোশান বলল, আজকে একটা জরুরি কাজ আছে কিন্তু।
ফারাজ কোনো উত্তর দিল না। নদী তার সামনে খাবার রাখতে গেলে বলে উঠল, উপস ভাবি, আমি ডায়েটে আছি, ঘাস লতা পাতা কিছু থাকলে দেন, তবে দুপুরে আসবো। আজ কিন্তু বিরিয়ানি রান্না করবেন, কতদিন হলো আপনার হাতে বিরিয়ানি খায় না। নদী কোনো জবাব দিল না, শুধু মাথা নত করে সম্মতি জানালো। তবে চিত্রার গা জ্বলে উঠল। মনে মনে শুধালো, এত সুন্দর ফিট বডি নিয়েও আবার ডায়েট। আচ্ছা মানলাম সে ডায়েট করে, তবে ডায়েটিং এ বিরিয়ানি কে খায়? সবাই খাচ্ছে, তবে সবার সামনে তার খেতে লজ্জা করছে। চিত্রা কাচুমাচু করছে। ফারাজ লক্ষ্য করলো। সে চিত্রার পাউরুটি থেকে মোটা অংশটা ছাড়াতে ছাড়াতে বলল, জলদি খাও, খেয়ে শক্তি কামাও, দুপুরে এসেই পরিমাণ করব শক্তি কতখানি বেড়েছে। চিত্রা নিচের দিকে তাকিয়ে রয়, ভীষণ লজ্জা করছে তার। ফারাজ চিত্রার লজ্জা ভাঙাতে সকলের সামনে গালে একটা চুমু খায়। এত দ্রুত এমন একটা ঝড় চলে আসবে বিষয়টি চিত্রা বুঝে উঠতে পারেনি। চিত্রার লজ্জায় জর্জরিত চোখে সকলের দিকে তাকায়। কারও কোনো ভ্রুক্ষেপ নেই, সবাই যার যার মতো করে খাচ্ছে। তবুও চিত্রার মন চাইছে হাতের কাঁটা চামচটা ফারাজের গলায় বসিয়ে দিতে। সুলেমান গ্লাসের দিকে হাত বাড়িয়ে বললেন, মোহনা, একটু পানি দাও। মোহনা চুপচাপ গ্লাসে পানি ঢেলে দিল। সুলেমান এক ঢোক গলায় ঢাললেন, কিছু বলতে যাবেন, ঠিক তখনই ঘরে নীরবতা চিরে এক মেয়েলি আর্তনাদ ভেসে এলো। ঘরের সবাই একসঙ্গে দরজার দিকে তাকালো। চিত্রার ভ্রু কুঁচকে উঠল। মনে মনে শুধালো, নীলুর মা না? নীলুর মা বিলাপ করে কাঁদছেন। সারা রাত কেটে গেল, নীলুর কোনো খোঁজ নেই। কোথায় গেল তার মেয়ে? ভয় আর উৎকণ্ঠায় দিশেহারা হয়ে সোজা চলে এসেছেন সুলেমান এলাহির কাছে। চেয়ারম্যান মানুষ, ক্ষমতা আর প্রভাব দুটোই আছে। যদি কেউ নীলুকে খুঁজে বের করতে পারে তবে তিনিই পারবেন। চেয়ারম্যানের বসার ঘরে চাপা উত্তেজনা। রোশান পরোটা দিয়ে মাংসের কালা ভুনা মুড়ে মুখে পড়ছে। অন্যদিকে মোহনা পাশে দাঁড়িয়ে নীরবে খাবার এগিয়ে দিচ্ছে। কোনো কথা বলছে না, শুধু পরিবেশনে ব্যস্ত। ফারিয়া আর নীরু তবে মাত্র এসে উপস্থিত হয়েছে। এতক্ষণ রান্নাঘরে ছিল তারা। রুমানা স্বামীর প্লেটে আরেকটা গরম রুটি দিতে দিতে বলল, কাইন্দো না নীলুর মা, নীলু ভালা মাইয়া, আছে হয়তো কোথাও, ফিরা আসবো। চিত্রার মন কেমন অস্থির হয়ে উঠছে। কালই তো সে নীলুকে দেখেছিল, আর আজ রাত পেরোতেই উধাও। কিশোরগঞ্জে মানুষ গুমের ঘটনা বেড়েই চলছে, অথচ পুলিশ নীরব দর্শক। কেউ কিছু করছে না, কেউ কিছু বলছেও না। চিত্রার মনে প্রশ্ন জাগে, নীলুর কিছু হয়ে যায়নি তো? নীলুর মাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, কিন্তু সে দ্বিধায় পড়ে যায়। সে তো এই বাড়ির নতুন বউ, হুট করে প্রশ্ন করলে কে কি ভাববে, তাই ইচ্ছে থাকলেও কিছু বলতে পারেনি সে। সুলেমান এলাহি নীলুর মাকে আশ্বাস দেন তিনি খোঁজ নেবেন। কথায় ভরসা রেখে নীলুর মা কান্না ভেজা চোখ নিয়ে ফিরে যান বাড়ির দিকে। কিন্তু সুলেমানের মনে শান্তি নেই। একের পর এক অপরাধের অভিযোগ এসে তার দরজায় হাজির হচ্ছে, অথচ পরিস্থিতির উন্নতি নেই। অপরাধের পাল্লা ভারী হচ্ছে প্রতিদিন। তবে সুলেমান এলাহি এখনো বিশ্বাস হারায়নি, এত সহজে তিনি হাল ছাড়বেন না।
কিছু একটা করতেই হবে, দ্রুতই। এভাবে চলতে দেওয়া যায় না। তোমার কিছু লাগবে ফারাজ ভাই? কি সব সালাদ খাচ্ছ? নীরু কৌতূহল ভরা কণ্ঠে প্রশ্ন করল। ফারাজ ভ্রু কুঁচকে তার দিকে তাকায়, বলে, হাওয়া লাগবে। দূরে যা, হাওয়া আসতে দে। এমনিতেই আমার বউ হচ্ছে আগুন সুন্দরী, তার পাশে বসলে আমার ভেতরের টেম্পারেচার অটোমেটিক বেড়ে যায়। চিত্রা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। নীরু ফারাজের কথা হজম করতে পারল না। সে মুখটা ভেঙচি কেটে চিত্রার দিকে তাকালো। গলায় লালচে দাগগুলোর দিকে চোখ গেল নীরুর। ভেতরটা একবারে জ্বলে পুড়ে যাচ্ছে। ফারাজ এক চামচ সালাদ মুখে দিয়ে নির্বিকার ভঙ্গিতে চিবোতে চিবোতে বলল, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। এই আব্বা, ফায়ার সার্ভিসকে কল করেন। নীরু লজ্জায় আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে চলে গেল। খাবার টেবিলে বসে থাকা সবাই একে অপরের দিকে চাইল, যদিও রোশান বাদে। ফারাজের কথার আসল মানে কেউই বুঝতে পারেনি। সুলেমান এলাহি চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন, কি পুড়তাছে? ফারাজ চোখের পলক না ফেলেই বলে, আবিয়াত্তাদের যৌবন আব্বা। জলদি বাড়ির আবিয়াত্তাগুলোর নিকা করিয়ে দাও। সুলেমান এলাহির হাতের গ্লাসটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম। তীব্র কাশিতে গলা শুকিয়ে আসে তার। এই ছেলের মুখের ভাষা আর বন্দুকের গুলি সমান। একটা বের হলে জীবন কেড়ে নেয়, আর অন্যটা বের হলে ইজ্জত। দুপুরের কাঠফাটা রোদ, রাতের বৃষ্টির স্নিগ্ধতা এখন আর নেই। গরম আরো বেড়েছে মনে হচ্ছে। মাদ্রাসার ছাত্রীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছে। রাস্তায় যানজট লেগে গেছে। ফারাজকে জলদি ফ্যাক্টরিতে যেতে হবে, অনেক কাজ জমে আছে তার। এলাহিদের ফিশ প্রসেসিং ফ্যাক্টরি আছে, সেখানে ধরা মাছ প্রসেস করা থেকে শুরু করে মাছ পরিষ্কার করা, কাটিং, ফ্রিজিং, প্যাকেজিং ইত্যাদি সব একত্রে করা হয়। তাছাড়া মাছকে বাজারজাত করার উপযোগী করে রপ্তানি করার জন্য প্রস্তুত করা হয়। ফ্যাক্টরির পাশে অবস্থিত 3 তলা বিশিষ্ট বিল্ডিংটাকে এলাহিদের অফিস, কার্যালয় কিংবা প্রশাসনিক ভবনও বলা চলে। প্রশাসনিক কার্যালয়ে রোশান, রাজন, ফারাজ সকলেই আলাদা চেম্বার আছে। তবে ফারাজের চেম্বার বেশিরভাগ সময়ই খালি থাকে। প্রধান কারণ তার দেশে আসা খুব একটা হয় না। তবে এবার তার হুট করে দেশে আসা সম্পর্কে কারোর কিছু জানা নেই, জিজ্ঞেস করার সাহসও নেই কারোর। ফারাজ হাতঘড়িটির দিকে তাকায় একবার। অফিসে আজকে একটা নতুন কাস্টমার আসবে, তার সঙ্গে ডিল করতে হবে। লেট হলে কি করে চলবে? অভ্র, তুই গিয়ে দেখে আয় তো বাহিরে কার বাপ মরছে। অভ্রকে ফারাজের সহচর বলা চলে। তার প্রতিটি কাজের খবর অভ্র জানা আছে। অভ্র ছেলেটার গায়ের রং শ্যামলা, তবে অদ্ভুত সুন্দর দেখতে। ফারাজের সব কাজ তদারকি করে সে। ফারাজ আবদার করলে হয়তো জানটা বের করে হাতে ধরিয়ে দেওয়ার মতো সাহস আছে তার। অভ্র ফারাজের কথা শুনে গাড়ি থেকে বের হয়ে যায়। খানিকক্ষণ বাদে ফিরে এসে ফারাজকে জানায় বাহিরে আন্দোলন হচ্ছে, মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। তাতেই সবাই আন্দোলন করছে, হত্যাকারীর শাস্তির দাবি করছে। ফারাজ ফোনে গেম খেলছিল। নির্বিকারভাবে জিজ্ঞেস করলো, কাদের কাজ এসব বলতো? আর কাদের হবে ভাই, সোহান পালোয়ানের লোকেদেরই কাজ। বা
গুলোর ভেতর যে এত রস কই থেকে আসে, আসলে কি আর বলবো বল। বেডা মানুষ দেখলে খালি হান্দাইতে চায়। যাই হোক, তুই গিয়া রাস্তা খালি কর। অভ্র একটু চুপ থেকে বলল, ভাই, আপনিও তো বেডা মানুষ। ফারাজ ফোন থেকে চোখ সরিয়ে অভ্রর দিকে তাকালো, কপাল কুঁচকে জবাব দিল, আমার শিরায় তো আর চুলকানি নাই যে দেখবো আর ঢুকে যাব। আমি এক জায়গায় ঠিক থাকার মানুষ, মুখ দিলে এক জায়গাতেই দেবো। 12 ঘাটের পানি খাওয়া পাবলিক এই ফারাজ এলাহি নয়, বুঝছো? কুদ্দুসের বাপ।